অনেক দিন পরে আবার ভিডিও করতেছি। অনেক বড় একটা বিপ্লব হয়ে গেল। এই বিপ্লবের মধ্যে মনে করলাম আমার ভিডিও, ধর্মীয় ভিডিও কেউ দেখবে না, এই জন্য ভিডিও করি নাই। তো দু একজন অনুরোধ করছিল যে পরিস্থিতির উপর একটা ভিডিও করেন, তা একটা করছিলামও। তো তখন প্রথম দিকে এই শুরু হওয়ার দু একদিন পরেই, বিপ্লব শুরু হওয়ার দু একদিন পরেই দেখলাম যে পুলিশ অনেক গুলি করতেছে, অনেককে মারা যাচ্ছে। তো মনে করলাম যে একটা অ্যানালাইসিস, গবেষণামূলক ভিডিও করলাম যে পুলিশ কেন গুলি করে, পুলিশকে কিভাবে মোতায়েন করলে, কি আদেশ দিলে গুলি কম করবে, এই ধরনের। তারপরে বিভিন্ন দেশের উদাহরণ দিলাম, যে আমেরিকায় পার্লামেন্ট দখল করে নিয়েছিল, পার্লামেন্ট না যেন কী বলে ওরা, দখল করে নিয়েছিল, কিন্তু গুলি টুলি তেমন একটা হয় নাই। পার্লামেন্টে দখল করে বসে থেকে কিছুক্ষণ বক্তৃতা দিয়া ভাঙচুর করে চলে গেছে। তারপরে আর একটা উদাহরণ দিলাম, বাগদাদেও এরকম হয়েছিল, পার্লামেন্ট দখল করছিল, কয়েকদিন ছিল ওখানে, কয়েকদিন থেকে তারপরে আর কী করবে, একসময় চলে গেছে। তারপরে রাজা পাকসের ঘরের মধ্যেও, বাড়ির মধ্যেও ঢুকছিল, তা তো কেউ গুলি করে নাই, পুলিশ গুলি করে নাই, এত মানুষ মারে নাই। কি পয়েন্ট ইনস্টলেশন, কেপিআই যেটা বলে, এই কনসেপ্টটাই আসলে ঠিক নাই। ব্রিটিশ আমলের কনসেপ্ট, ব্রিটিশের সম্পত্তি রক্ষা করার জন্য আইন টাইন করে এগুলা দিয়া মানুষ মাইরা কি পয়েন্ট রক্ষা করার কোনো দরকার নাই। কি পয়েন্ট, কিসের কি পয়েন্ট? কি পয়েন্ট ইনস্টলেশন, মনে করেন বাংলাদেশ টেলিভিশন, এটা বলে কি পয়েন্ট ইনস্টলেশন। বাংলাদেশ টেলিভিশন কেউ দেখে, বিটিভি, সাহেব বিবি গোলামের টেলিভিশন সেন্টার, ওটা না থাকলেই কি যায় আসে, ওইগুলো কোনো কি পয়েন্ট না। পার্লামেন্ট এগুলো কি পয়েন্ট না। এইগুলা রক্ষা তো করতেই হবে, পাহারা দিতে হবে, ধাক্কা ধাক্কি করে বাঁচাইতে হবে, কিন্তু তাই বলে গুলি করে মানুষ মাইরা এগুলো বাঁচানোর কোনো দরকার নেই। মানুষের মূল্য ওই সব কি পয়েন্টের যেতে বেশি। তবে হ্যাঁ, ব্রিজ মনে করেন, বিরাট ব্রিজ, পদ্মা ব্রিজ, এটা একটা কি পয়েন্ট। তবে সেই কি পয়েন্ট তো আর মিছিল যে ধ্বংস করতে পারবে না। এটা মনে করেন কোনো বহিঃশত্রুর সাথে যুদ্ধ লাগলে তখন ওইখানে বিমান বিধ্বংসী কামান টামান লাগাইতে হয়, ওই কনসেপ্টটা ওইখান থেকে আসছে। এইসব পুলিশিং ক্ষেত্রে বা আন্দোলনের ক্ষেত্রে, গণতান্ত্রিক ক্ষেত্রে কি পয়েন্ট বলে কোনো কিছু নাই। এইসব দিয়ে একটা ভিডিও করছিলাম, করে দেখলাম যে এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে, আন্দোলনের সাথে এটার কোনো ম্যাচিং নাই। এটা বরং মানুষকে কনফিউজ করে ফেলবে। এখন গবেষণা করার সময় না, এখন হলো ডাইরেক্ট অর্ডার যারা দিতেছে সমন্বয়কারীরা, তাদের অর্ডারে চলবে সব কিছু, সংক্ষিপ্ত অর্ডার। এখন এইসব ভিডিও করে লাভ নেই। 1 ঘন্টা আপলোড করছিলাম, করে 1 ঘন্টা পরে আবার ডাউনলোড করে দিছি। তা যাই হোক, প্রথম দিকে একটা ভিডিও করছিলাম, তারপরে দেখলাম যে আমি এর মধ্যে ইন্টারফেয়ার করার মতন যোগ্য লোক আমি না, আমি আর করি নাই। তো এখন আবার আন্দোলন শেষ। এখন আন্দোলন শেষ হইলেও কিন্তু শেষ না, আন্দোলনের অনেক কাজ বাকি আছে। আন্দোলনকে একটা সাকসেসের মধ্যে নিয়ে যেতে হবে। খালি বিজয় হয়ে গেছে দেখি আমি খুশি হয়ে বাড়ি চলে গেলাম তা না, এটার সাকসেসে নিয়ে যেতে গেলে আরও অনেক কিছু করতে হবে। কাজ তো মানে সব শুরু হইলো আর কি। আন্দোলনের পরের যে কাজ, এটাই হলো মূল কাজ। নাহলে আন্দোলনের কয়দিন খুশি থাকবে, তারপরে যা ছিল তাই হয়ে যাবে। তা যাই হোক, এই কাজ সম্বন্ধে আলোচনা করব। বিশেষ করে আমাদের এই বিজয়কে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের নতুন সংবিধান দরকার। এই নতুন সংবিধানের উপরে কি একটা আলোচনা আছে। একজন বিখ্যাত লোক, যে নোবেল বিজয়ী, উনি খুবই একজন প্রফেসর ছিলেন। অতএব তার মাথাভর্তি জ্ঞান, শুধু যে মাথাভর্তি জ্ঞান তা না, উনি গ্রামীণ ব্যাংক করে প্রমাণ করছেন যে ওনার জ্ঞানকে উনি প্রয়োগ করতে পারেন। অনেকের আছে মাথাভর্তি জ্ঞান, অনেক প্রফেসর আছে মাথাভর্তি জ্ঞান, কিন্তু কার্যক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন না। কিন্তু ইউনূস সাহেব, ওনার মাথাভর্তি জ্ঞান, কেন উনি প্রফেসর ছিলেন সারা জীবন, ছাত্র পড়াইছেন, জ্ঞান বাড়ছে, ছাত্ররা প্রশ্ন করছে, উনি উত্তর দিছে, আর ওনার জ্ঞান বাড়ছে। জ্ঞান বাড়তে বাড়তে অনেক জ্ঞান হয়েছে, তারপরে উনি আবার ওই জ্ঞানটাকে প্রয়োগ করছেন,
এমনভাবে প্রয়োগ করছেন যে একটা বিশ্বের তাক লাগাই দিয়েছেন, নোবেল প্রাইজ পেয়ে গেছেন। এই যে গ্রামীণ ব্যাংকের জ্ঞান প্রয়োগ করার ক্ষমতা, এই ক্ষমতাটাকে ব্যবহার করতে হবে, বুঝ হয়ে গেছে। অতএব এইটাকে কাজে লাগায় রাখতে হবে। এই কাজে লাগায় রাখার জন্য কি ওনার মাধ্যমে একটা সংবিধান বানায় রাখতে হবে, যে সংবিধানের কারণে আর যেন ভবিষ্যতে এই ধরনের জিনিসই না হয়। সেই সংবিধান শুধু বানাইলে হবে না, সংবিধানকে বানাইয়া ওটারে আবার অন গ্রাউন্ডে প্রতিষ্ঠা করে সংবিধান রিলেটেড সমস্ত বিল্ডিং টিল্ডিং, অফিস স্টাফিং, তারপরে সিস্টেমকে চালু করে তারপরে ওনার যাইতে হবে। 6 মাসের পরে একটা সংবিধান পার্লামেন্ট নির্বাচন দিয়ে উনি চলে গেল, 6 মাস পরে যা ছিল তাই হয়ে যাবে। যেই লঙ্কা যায় সেই রাবণ হয়ে যায়, তো রাবণ আবার হয়ে যাবে। অতএব এই বিজয় আর থাকবে না, বিজয় অযথা বিজয় হবে, রক্ত বৃথা যাবে। অতএব এই লোক পাওয়া গেছে, এই লোকরে দিয়ে কাজ করায় রাখতে হবে। দরকার হইলে ইলেকশন দিতে হবে, পার্লামেন্টারি ইলেকশন দেওয়া যাবে না এখন, দিতে হবে ন্যাশনাল অ্যাসেম্বলির ইলেকশন। মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচিত হয়ে আসবে, সিলেক্টেড লোক, উল্টাপাল্টা লোক যেন এই ইলেকশনে দাঁড়াইতেই না পারে, এমনভাবে স্ক্রুটিনি কইরা তারা নির্বাচিত হয়ে বিভিন্ন, মনে করেন প্রতি জেলার থেকে একজন করে, 64 জেলার থেকে 64 জন আসলো, ঢাকার থেকে 20 জন আসলো, এই 60-70 জন দিয়ে একটা ভালো সংবিধান তৈরি করতে হবে এবং সেই সংবিধানকে কার্যকরী করে এক্সারসাইজ করায় তারপরে উনি যাবেন, যেন একটা কার্যকরী হয়ে যায়। ওটা শুধু কাগজে লেখা, বইতে লিখে থুয়ে গেলাম তা না। বলছি না যে মাথাভর্তি জ্ঞান আছে, ওই জ্ঞান কীভাবে কাজে লাগাইছে, ব্যাংক কইরা তারপরে কাজে লাগাইছে। শুধু ব্যাংক করেন নাই, বিল্ডিংটা করেন নাই, ওই ব্যাংক কীভাবে কাজ করবে ওই ফাংশনিংটা উনি করাই দিয়ে গেছেন, যার ফলে ওই গ্রামের মেয়েটা ঠিক মতনই কাজ করতেছে, যার ফলে ওইটা দিয়ে মানুষের উপকার হচ্ছে। ঠিক সেই রকমভাবে সংবিধান তৈরি করতে হবে এবং সেই সংবিধান তৈরি করার পরেও ওইটাকে ফাংশনিং করায় চালু করে যত দিন লাগে, 8 বছর লাগুক 10 বছর লাগুক, এটা কইরা তারপরে উনি পার্লামেন্ট ইলেকশন দিয়ে দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে রেলে উঠাই দিবেন। এই রকম করতে হবে, নাইলে কিন্তু এই রক্ত বৃথা যাবে, অযথা হয়ে যাবে, ইতিহাসে লেখা থাকবে 2 লাইন। আচ্ছা, যাই হোক, সে ও বিষয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। আগে আন্দোলনের কথাটা একটু বলে নিই, সংবিধানের কথা পরে আলোচনা করব নি। সংবিধানটা কেমন হইলে ভালো হয়? নির্বাচিত প্রেসিডেন্ট হইতে হবে, প্রেসিডেন্টের আন্ডারে কিছু কিছু জিনিস থাকতে হবে, উনি যেন প্রকৃত অভিভাবক হিসাবে কাজ করতে পারেন। উনি প্রধানমন্ত্রীর নিয়োগকৃত প্রেসিডেন্ট হবেন না। প্রধানমন্ত্রীর নিয়োগকৃত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যা কয় এইটাই আবার জোরে করে কয়, এরকম প্রেসিডেন্ট দরকার নাই, অযথা। প্রেসিডেন্ট হইতে হবে একদম নির্বাচিত। তারপরে প্রেসিডেন্ট সংসদে নির্বাচিত হওয়ার পরে তারপরে সংসদ নির্বাচন হবে। আচ্ছা, যাই হোক, ওটা বিস্তারিত আলোচনা পরে করবো। আগে বলে নেই আন্দোলন সম্বন্ধে। আন্দোলন সম্বন্ধে আমার একটা বিরাট অভিজ্ঞতা হইল। আমার একটা ধারণা ছিল বাঙালি ভীতুজাত, এটা কিন্তু অনেকে বলেও, পৃথিবীর বিভিন্ন দেশের লোক বলে বাঙালি ভীতুজাত। এমনকি পাকিস্তানি আর্মিতে অনেক দিন পর্যন্ত বাঙালি নিত না, পরে নিছে। পরে কিছু বৈমানিক খুব ভালো করার পরে তাহলে বুঝছে তখন যে এরা ফাইটার প্লেন ভালো চালিয়েছে, এত সাহসী। তারপরে সেকেন্ড বেঙ্গল লাহোরে খুব ভালো ফাইট দিছে, লাহোরকে বাঁচাইছে সে। তারপরে বুঝছে যে বাঙালি যোদ্ধা, ভালো যোদ্ধা, বাংলাদেশি লোক ভালো যোদ্ধা, পরে বুঝছে। কিন্তু আগে একটা ধারণা ছিল যে বাঙালি ভীতুজাত। আমারও সেরকম একটা ধারণা ছিল যে এরা 1000 বছর ধরে পরাধীন, কোনোদিন স্বাধীন হয় নাই। আসলে পরাধীন কারণ কি? আমাদের দেশে পরাধীন কারণ ছিল যে এই দেশের লোক, গ্রামগুলো হইল স্বয়ংসম্পূর্ণ। ধান হয় খেতে, শাকসবজি হয় বাড়িতে, মাছ আছে পুকুরে, আর হইল তাহলে ধান, শাকসবজি, মাছ সব আছে। কুলুর বাড়িতে গেলে তেল পাওয়া যায়, জুলার বাড়িতে গেলে কাপড় পাওয়া যায়, আর কি দরকার? আগেকার দিনে এর সাথে বেশি কিছু আর দরকার লাগতো না। ওই কিরা সরকার হইল আমি জানে না, এই দেশ দখল করতেছে। মনে করেন ঢাকা, তখনকার রাজনীতি কী ছিল, ওই সব জায়গা দখল টহলকে একসময় যে আসতেছে যাইতেছে, কিরা সরকার হইতেছে, কোন বাদশাহ আসলো, কোন রাজা আসলো, কোন সম্রাট আসলো, এই খবরই বাঙালিরা রাখতো না। কারণ গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ এবং এই গ্রামে আসতে পারতো না মানুষ।
কেদা খাবার পার হইয়া, রাস্তাঘাট ছিল না, জঙ্গল টঙ্গল পার হইয়া আসতে হইতো, যার ফলে এই দেশ স্বাধীনতার চিন্তাই কোনোদিন করে নেই, এই জন্য পরাধীন ছিল। অতএব ওই 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 চিন্তাটা আমার এখন আসতেছে যে 1000 বছর ধরে পরাধীন থাকার কারণ হইলো ওইটাই, যে সরকার কিরা হইলো বা আগেকার দিনে ওইটা কোনো কনসার্ন ছিল না। তারপরেও দুঃখ ছিল যে মাত্র 17 জন, ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বখতিয়ার খলজি 17 জন এসে বাংলাদেশ দখল করে নিয়ে গেছিল। মনে করতাম যে হ্যাঁ, আমরা আসলেই ভীত জাত। আমি অবশ্য তাতে খুশি, কারণ আমি মুসলমান, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মুসলমান, অতএব ইসলামের বিজয় হয়েছে, আমি খুশি। কিন্তু ভিতরে একটা দুঃখও ছিল যে মাত্র 17 জন, আরও কিছু নিয়ে আসতো, 2-3 হাজার হইলে না হইতো, 17 জন দিয়ে দেশ দখল করে ফেললো। আচ্ছা, তখনকার দিনে একটা ওরকম ছিল, মানুষ যুদ্ধের মধ্যে যাইতো না, গোলমালের মধ্যে যাইতো না বাংলাদেশের মানুষ। আমার নানা ওইটা বলতো, নানা হইলো ব্রিটিশ আমলে চাকরি করতো ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে সুপারভাইজার। এই জন্য ওনার সাথে উনি আবার অভ্যস্ত ছিল, ওই ইসাপুরে চাকরি করতে যাইতো, ওইখানে আর্মি অফিসারদের সাথে ইন্টারাকশান ছিল, কারণ রাইফেল ফ্যাক্টরিতে চিফ এবং কিছু 2-1 আর্মি অফিসার থাকে, তারপরে সিকিউরিটি অফিসার থাকে। অতএব এরা, উনি ওরিয়েন্টেড ছিলেন ওনাদের সাথে। তা গ্রামে বাড়িতে আসছেন, তখন স্বরাজ চলতেছে, স্বরাজ, যে ব্রিটিশ সরকারের আর মানব না, স্বরাজ আন্দোলন হইতেছে। তা আমাদের বাড়ির ওখানে কাছে একটা জিটকা বাজার আছে, জিটকা বাজারে 2 জমিদার, বিশাবাবু আর একজন যেন কেরা, জমিদাররা কিন্তু মানুষের সাথে থাকতেন। ওই জমিদার হলেও ওনারা স্বরাজে যোগ দিছিলেন আর কি। তো 2 জমিদার আরও সমস্ত লোক, পুরা জিটকা বাজার ঝমঝম করছে, তিল ধারণের ঠাঁই নাই, বিশাল লোক হয়েছে। সেই লোকের মধ্যে স্বরাজ ঘোষণা করা হবে, স্বরাজ, সব বিচার আচার সব জমিদাররা করবে, বাইরের কোথাও যাবে না, ব্রিটিশের কোর্টে আর যাওয়া হবে না, স্বরাজ। হঠাৎ করে একটা রব উঠলো, পুলিশ আসতেছে। তো পুলিশ আসতেছে, এই যে রব উঠলো, এই রব উঠার সাথে সাথে আমার নানা কইছে, নানা নিজের দেখা, এই গল্পটা উনি একবার বলেন, আমি অনেকবার তার মুখ থেকে শুনছি, যে রব উঠলো, যে পুলিশ আসতেছে, নিমিষের মধ্যে মানুষ যে চারিদিক দিয়ে দৌড় পেরে কে যে কোথায় চলে গেল, ওই মানুষের ধাক্কায় গুতায় মানুষ আহত হয়েছে অনেক, আত্মাও ব্যাঙ্গেও কিন্তু ভাঙ্গা আত্মাও নিয়ে দৌড় পারতে যাইতেছে, খাল পার হইয়া নদী সাঁতরাই চলে গেল, নিমিষের মধ্যে পুরা জিটকা বাজার খালি, আর কোনো লোক নেই। আমার নানা খাড়ায় রয়েছে একলা, বিশাল বাবুও নেই, জমিদার সাহেবরাও নাই। তা এখন মাতব্বরও আসছিল অনেক, তারাও নাই, কেউ নাই। তোমার নানা একলা খাড়াই দিচ্ছে, নানার সাথে তো অভ্যস্ত, সে তো চাকরি করতো ডিফেন্স ফ্যাক্টরিতে, রাইফেল ফ্যাক্টরিতে। তো মনে করলো পুলিশ আসতেছে, তাহলে পুলিশ দেখি কেমন পুলিশ আসতেছে। তুমি আটতে মানিকগঞ্জের দিকে, টাউনের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে রওনা দিলেন, প্রায় আধা মাইল গেছেন, ওই সময় দেখেন যে আসতেছে 2টা পুলিশ লাঠি নিয়ে আসতেছে, হাফ প্যান্ট পরা, বুট জুতা পরা, হাফ প্যান্ট পরা, মাথায় লাল পাগড়ি, এই 2 পুলিশ, লাল পাগড়িওয়ালা 2 পুলিশ লাঠি নিয়ে আসতেছে। এইটার ডরে পুরা জিটকা বাজার নিমিষে খালি। এই হলো বাঙালি জাত আসিল এককালে। আর এরপরও মানুষ তার ওই রকম থাকে না, ব্রিটিশ আমলের লোকজন ছিল, বোকা মানুষ ছিল, সিম্পল মানুষ ছিল। ধরলাম 71 সালের উত্তাল মার্চ, অনেক গল্প শুনছেন, উত্তাল মার্চ। ওই সময় কিন্তু এরকম, এই যে এখন যে আন্দোলনটা হইলো, এরকম আন্দোলন হয়েছে, উত্তাল মার্চ। 7ই মার্চের ভাষণের আগের থেকে শুরু হয়েছে, মার্চ মাসে পুরা এই আন্দোলন চলছে। ইয়াহিয়া খান শেষ পর্যন্ত ক্র্যাকডাউনের অর্ডার দিয়ে দিল 25শে মার্চ রাত্রে। আচ্ছা, 25শে মার্চ রাত্রে ট্যাঙ্ক মারাইলো, আকাশে গুলি মারছে অনেক, লাল এয়ারক্রাফট গান আকাশে যায় ফাটে। গুলি যত মারছে তত মানুষ তো মরে নাই, কিন্তু পরদিন ঢাকা খালি হয়ে গেছে, ভয়, ঢাকায় কোনো মানুষ নাই, সমস্ত মানুষ ঢাকার চারপাশ দিয়ে বাইরে গ্রামে চলে গেল। আর এই যে উত্তাল মার্চের সময় যে মিছিলগুলা বেরিত, আমি তখন ক্লাস 8-এ পড়ি, সব দেখি, জানি এবং বুঝি। এই মিছিলগুলা কিন্তু বাইরে এই মার্চ মাসে, এই 71-এর উত্তাল মার্চে যে মিছিল বেরোতো 25শে মার্চের আগে, এই মিছিলে গুলি করলে এই মিছিলের লোক পালায় যেত। কোনো মিছিলে গুলি করতেছে, 3-4 জন 5 জন মারা যাচ্ছে, বাকি সব পলায় যাচ্ছে। পলায় যায়
দূরে কোথাও যায় বিক্ষোভ প্রদর্শন করত, ওই পুলিশের কাছে আর আসতো না। উত্তাল মার্চে পুলিশ বা পাকিস্তানি যে প্যারামিলিটারি আসছিল, ইনিশিয়ালি প্যারামিলিটারি ডিপ্লয় করছিল ওরা, তারপরে আর্মিও আসছিল, এই গ্রুপ, এবং এদের গ্রুপটা যে খুব বড় থাকতো তা না, 10-15 জন থাকতো, এবং এরা গুলি করলে মানুষ ভেঙে যেত, এবং ওই মিছিল আর হইতো না। অন্য কোনো মিছিল অন্য জায়গায় বিক্ষোভ করতো, কিংবা মিছিল পালায় যায় দূরে বিক্ষোভ করতো। কখনো এইবার যেটা হয়েছে সেরকম হয় নাই। ওই সময় বাঙালি পালাই গেছে গুলি খেয়ে, এবং ওই পুলিশদেরকে আর কিছু করে নাই। কিন্তু এই সময় দেখলাম যে নতুন প্রজন্ম এরা সাহসী বাঙালি, ওই বাঙালি আর নাই, ওই বাংলাদেশি আর নাই, 71-এর বাংলাদেশি আমি নাই। পরাধীনতার মানসিকতা নিয়ে যারা জন্ম নিছিল, পরাধীন যারা ছিল ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, সেই মানসিকতা, আমাদের পরাধীন মানসিকতা চলে গেছে। 71 পরের প্রজন্ম এরা স্বাধীন দেশে জন্ম দিচ্ছে, এবং স্বাধীন মানসিকতা এদের মধ্যে। এরা পুলিশে গুলি করার পরে পুলিশকে হামলা করছে, এবং গুলি খায়ও রাস্তার থেকে সরে নাই, গুলি খায়ও রাস্তার থেকে সরে নাই, পুলিশের হামলা করছে। শুধু এই হামলা সাধারণ হামলা না, যে একটু হামলা করে এইটা মেরে চলে গেলাম না, ওই পুলিশের 12টা বাজে যাচ্ছে, চারিদিক থেকে এসে হামলা করছে, এবং পুলিশকে ডিফিট দিয়ে ছাড়ছে সে। মানে ভয়ঙ্কর রকমের খুব উন্নত মানের সাহসী যোদ্ধা না হইলে এরকম সম্ভব না। এই জেনারেশনের যারা এই যুদ্ধটা করলো এই পুলিশের বিরুদ্ধে, আমার এখানে যে হইলো, এই থানা, সন্ধ্যার থেকে থানার বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে, থানার থেকে গুলি করে করে সারা রাত 3টা পর্যন্ত থানা গুলি করছে, 10-12 জন মানুষ মারছে, কিন্তু থানা ঘেরাও পরাজিত হয় নাই। ওই আসতেই আছে মানুষ, গুলি খাচ্ছে, আবার আসতেছে, আবার ট্রাই করতেছে, এই করতে 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 সন্ধ্যার থেকে শুরু করছে, রাত 3টার সময় আগুন ধরাই দিয়ে থানাকে ধ্বংস করে দিছে। খালি হাতে এইভাবে কেমনি করে মানুষ অগ্রসর হইতে পারে? খালি হাতে অগ্রসর হচ্ছে, এবং গ্রুপ বাইন্দে এক সময় সে ঝাঁপাই পড়তেছে। এই যে যারা নাকি এই যুদ্ধটা করলো বা এই বিপ্লবটা করলো, এদেরকে যদি সব একত্রিত করে একটা আর্মি তৈরি করা যায়, এই আর্মি দিয়ে বিশ্ব বিজয় করা সম্ভব। আল্লাহ একটা এরকম জেনারেশন তৈরি করলো কেন? আমার কাছে মনে হইতেছে বাঙালি চেঞ্জ হয়ে গেছে, ওই বাঙালি নাই। 71-এর বাঙালি উত্তাল মার্চে গুলি খায়া পলাই না বাঙালি। 25শে মার্চের রাত্রে ক্র্যাকডাউন হইলো, ঢাকা খালি হয়ে গেল, সমস্ত গ্রামে চলে গেল। 9 মাস যুদ্ধে স্বাধীন হওয়ার পরে আসছে, ঢাকায় আসছে। আর ইন্ডিয়ানরা, হিন্দুরা তো চলে গেল ইন্ডিয়ায়, 25শে মার্চের পরেই ইন্ডিয়া গন। সেই হিন্দুরাও নাই, সেই বাঙালিও, বাংলাদেশি মুসলমানরাও নাই। নিউ জেনারেশন এরা আক্রমণ করলে ফাইট ব্যাক করে, এবং ফাইট ব্যাক করে সাইডে দিয়ে যায় না, যে আক্রমণ করছে তার 12টা বাজে ছাড়ছে। এটা একটা বিশাল পরিবর্তন। আল্লাহ একটা, এরকম হয় কখনো কখনো। এই যে ইরানি বিপ্লবের পরে ইরানে নবপ্রজন্মের বাচ্চারা অত্যাধিক ইন্টেলিজেন্ট, মিজাইল যা ধাম বানায় ফেলতেছে। জার্মানিতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রচুর এরকম একটা জেনারেশন তৈরি হয়েছিল যারা নাকি ছিল অত্যাধিক বুদ্ধিমান এবং সাহসী, যার ফলে জার্মানি বিশাল জয় পাইছিল। এরকম জেনারেশন বাংলাদেশে তৈরি হওয়ার কারণ কি? ফাইটার জেনারেশন তৈরি হয়ে গেল কেন হঠাৎ? তার মানে হইল গাজওয়াতুল হিন্দ চলে আসতেছে। আল্লাহ অযথা কোনো কাম করে না। বাঙালির ন্যাশনাল ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। বাঙালি এখন অতি উন্নত মানের একটা ফাইটার জাতি হয়ে গেছে। এই যারা যুদ্ধ করছে, এই বিপ্লব করছে, এই বিপ্লবীদেরকে একত্রিত কইরা একটা আর্মি বানাইলে বিশ্ববিজয় করা সম্ভব। তো ছাড়বে না, যেখানে আক্রমণ করবে সে তার পরাজিত করে ছাড়বে, হয় জয় নাইলে ক্ষয়, এরকম এই নীতিতে চলে এরা। তাইলে এইরকম জাতি তৈরি হওয়ার কারণ হচ্ছে সামনে একটা বড় যুদ্ধ আছে, এবং সামনে বড় যুদ্ধ আমার মনে হয় এটা গাজওয়াতুল হিন্দ। আচ্ছা, যাই হোক, আমার আলোচনা শেষে যায় ধর্মীয় বিষয়ে যার ঠেকে। যাই হোক, গাজওয়াতুল হিন্দের একদম পুরা স্পষ্ট নিশানা পাওয়া গেছে। এবার আল্লাহ এরকম জেনারেশন সৃষ্টি করছে, অযথা করে নাই। আল্লাহ কখনো কোনো কাজ অযথা করে না। আচ্ছা, তা যাই হোক, এই যে এত বড় বিপ্লব এরা করলো,
আশ্চর্য রকম এই বিপ্লবের ফল কিন্তু থাকবে না। প্রফেসর ইউনূস সাহেব তত্ত্বাবধায়ক সরকার তৈরি করবে, কয়দিন পরে ইলেকশন হবে, পার্লামেন্ট ইলেকশন হবে, নতুন সরকার তৈরি হবে, নতুন সরকার আইসা ওই কইলাম না যে যেই লঙ্কা যায় সেই রাবণ হয়, সে রাবণ হয়ে যাবে এবং যা ছিল তাই হয়ে যাবে। এবং 5-7 বছর 10 বছর পরে আমরা ভুলে যাব আওয়ামী লীগ কী করছিল। শেখ হাসিনা বুড়ি হয়ে যাবে, তার মেয়ে আবাজ হয়ে এসে বলবে যে আমি আম্মুর মতন না, আমি একেবারে পুরা গণতান্ত্রিক। এবং তখন দেখবেন যে আওয়ামী লীগের লোকজন একদম কি গণতান্ত্রিক হয়ে গেছে, গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কথাই কয় না। আবার দেখবেন যে আইসা ইলেকশনে জিতে গেছে, জিতুক, অসুবিধা নাই, গণতন্ত্র তো যে মানুষকে খাতির করতে পারবে, মানুষকে আশা দিতে পারবে, সেই জিতবে। তা যা ছিল তাই হয়ে যাবে। এই যা ছিল তাই যেন না হয়, হইতে যেন না পারে, এই জন্য সিস্টেমকে তৈরি করতে হবে। এই সিস্টেম তৈরি করতে সময় লাগবে। এই সিস্টেম তৈরি করার জন্য কি করতে হবে? এই সিস্টেম তৈরি করার জন্য সবচেয়ে ভালো লোক হইতেছে প্রফেসর সাহেব, ইউনূস সাহেব, যিনি তার জ্ঞানকে প্রয়োগ করতে সিদ্ধহস্ত। ওনাকে দিয়া এই সংসদ নির্বাচনের পরে একটা MNA ইলেকশন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলির ইলেকশন করাইতে হবে, এবং যেখানে এই ইলেকশনে দাঁড়ানোর জন্য ইলেকশন কমিশনার থেকে বলে দিতে হবে যে এই ক্রাইটেরিয়ার লোক লাগবে, জ্ঞানী লোক, কিংবা ওনারা সিলেক্ট করে দিতে পারে। ইলেকশন কমিশনের ইন্টারভিউ নিতে পারে, তুই বেটা কারাইলি কদি ইউটোপিয়া কারে বলে, কিংবা পরীক্ষা নিতে পারে। মোটামুটি প্রফেসর টাইপের লোকজন এবং অতি শিক্ষিত লোকজন, অতি জ্ঞানী, সুশীল সমাজ না, সুশীল সমাজ আবার মোটিভেটেড, একজনের একটা কনসেপ্ট নিয়ে চলে। জ্ঞানী লোকদের একটা দাঁড় করাইতে হবে, দাঁড় করাই এদেরকে ইলেকশন করাই দিতে হবে, সরকার দিয়া, পয়সা দিয়া ইলেকশন করাই দিয়ে তারপরে জিতে এই না, তারপরে এদের দিয়ে পাশ করাইতে হবে, MNA দিয়ে পাশ করাই, দরকার হলে একটা নতুন সংবিধান বানাইতে হবে। আমাদের যে সংবিধান, এই সংবিধানটা হইতেছে, আমরা সংবিধান কেন বলি? ডক্টর কামাল হোসেন একটা সংবিধান বানাইছেন আগেকার দিনের ওল্ড স্টাইলের, ব্রিটিশ স্টাইলের একটা সংবিধান বানাইছেন। উনি ব্রিটিশ আমলেরই লোক, আমার আব্বার শিক্ষক ছিল। আমার আব্বা যখন উনি ইলেকশনে ওনার ইলেকশনে আব্বা আইসা কাম করতো। আচ্ছা, আব্বার টিচার ছিল উনি। তা হ্যাঁ, ব্রিটিশ আমলের লোক, ব্রিটিশ আমলের সংবিধান বানায় রাখছে। সংবিধান, আইন, বইয়ের মধ্যে খালি আইন কানুন এবং কিছু অন্য কিছু আরও কিছু জিনিস লেখা টেখা আছে। আসলে সংবিধান তো না, আসলে এটার নাম হলো কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে কি? সংগঠন, সংগঠন, সংবিধান না, সংগঠন। সংগঠনের আর একটা নাম কি? সহজ ভাষায় আমরা যেটা বুঝি, সবসময় ব্যবহৃত হয়, অর্গানোগ্রাম, অর্গানাইজেশন, অর্গানোগ্রাম। প্রত্যেক কোম্পানির অর্গানোগ্রাম থাকে, আর্মির অর্গানোগ্রাম আছে, এয়ারফোর্সের অর্গানোগ্রাম আছে, তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্গানোগ্রাম থাকা উচিত। সেই কোম্পানিটার অর্গানাইজেশনটা কেমন? এই যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের উপরে ডাইরেক্টর আছে, কিংবা ডাইরেক্টরের উপরে ম্যানেজিং ডাইরেক্টর আছে, MD, তারপরে অনেক ডাইরেক্টর আছে, তারপরে GM আছে। এটা একটা অর্গানোগ্রাম। তারপরে ওখানে লেখা থাকে MDর কাজ কী, ক্ষমতা কী, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হবে, তারপরে ডাইরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হবে, ক্ষমতা কী, কাজ কী, বেতন কত, সুবিধাদি, পে পেনশন, তারপরে GMের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হবে, কে দিবে, কাজ কী, কার আন্ডারে কাজ করবে, কী কাজ করবে, এবং বেতন কত হবে, পে পেনশন কী হবে, এই কাজ, এইগুলো লেখাতে, এটা অর্গানোগ্রাম। এই অর্গানোগ্রামটা ন্যাশনাল লেভেলে এটাকে কনস্টিটিউশন বলা হয়। কনস্টিটিউশন, অর্গানোগ্রাম একই কথা। তাহলে আমাদের ওই সংবিধান, একগাদি বিধান লেখে একখান বই বানাইতে হয়ে গেছে, যে বইটা কার্যকরী হয় নাই। ওই সংবিধান বাতিল করে দিতে হবে, ওটা ওল্ড মডেল হয়ে গেছে, ব্রিটিশ। নতুন সংগঠন বানাইতে হবে, সংবিধান না, সংগঠন। এবং এই সংগঠন কোনো লয়ার বানাবে না। লয়ার ওই বানানো যারা বানায় তাদের সাথে থাকবে একজন লয়ার, এক বা একাধিক,
কিন্তু অরিজিনালি এই সংগঠন বানানোর কাজ হলো এমবিএ কোয়ালিফাইড লোকজন, যারা এমবিএ করছে তারাই সংগঠন বানায়, অর্গানোগ্রাম বানায়। একটা কোম্পানি কীভাবে চলতে পারে চলবে তারাই এটা অর্গানাইজ করে, এমবিএ লোক। এই এমবিএরা কোম্পানি অর্গানাইজেশন যারা বানায় তারাই জাতীয় অর্গানাইজেশনও তারা বানাবে, কারণ তারা অর্গানাইজেশন বানানো অভ্যস্ত, পড়াশোনা করছে। ওই এমবিএর অধীনে লয়ার থাকতে পারে, আইটি লোক থাকতে পারে, বিভিন্ন প্রফেশনালের লোক থাকতে পারে, সচিবরা থাকতে পারে, যে জানে যে কোন ডিপার্টমেন্টের কী কাজ কীভাবে কী হবে। এই গ্রুপ, কিন্তু গ্রুপটা হেডেড বাই সাম এমবিএ, গ্রুপ অফ এমবিএ মাধ্যমে বানাইতে হবে অর্গানোগ্রাম। এবং এই অর্গানোগ্রামে স্পষ্টভাবে রাষ্ট্রপতিকে আলাদা করে দিতে হবে, যেন উনি একজন অভিভাবক হিসাবে কাজ করতে পারেন। এবং রাষ্ট্রপতিকে আলাদা করার জন্য রাষ্ট্রপতির আন্ডারে কিছু কিছু জিনিস দিতে হবে, যেমন ডিফেন্স ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, এটা সম্পূর্ণরূপে রাষ্ট্রপতির আন্ডারে দিয়ে দিতে হবে। এর সাথে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, শুধু ফাইন্যান্স মিনিস্ট্রির সম্পর্ক থাকবে। কী করবে সে? ফাইন্যান্স করবে, ডিফেন্সকে ফাইন্যান্স করবে, কিন্তু আর কোনো কাজ করবে না। প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতাই তার উপরে থাকবে না। কমান্ডার ইন চিফ এভরিথিং রাষ্ট্রপতি, আর্মি, নেভি, এয়ারফোর্স রাষ্ট্রপতি, ডিফেন্স, জুডিশিয়ারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা রাষ্ট্রপতির আন্ডারে দিতে হবে। এটা স্বাধীন করলেই কাজ হচ্ছে না এদের। তারপরে ইলেকশন কমিশনার রাষ্ট্রপতির আন্ডারে দিয়ে দিতে হবে। অডিট, ন্যাশনাল অডিট, এটা রাষ্ট্রপতির আন্ডারে দিয়ে দিতে হবে। এই চারটে জিনিস রাষ্ট্রপতির আন্ডারে দিয়ে দিতে হবে। আর প্রাইম মিনিস্টারের আন্ডারে কি থাকবে? এই এডুকেশন, ফাইন্যান্স, এগ্রিকালচার, হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, প্ল্যানিং মিনিস্ট্রি, এইগুলো থাকতে পারে। আমি একটা অর্গানোগ্রামের লেআউটটা দেখাই। এটা কনস্টিটিউশন যেটা বানাবে তার প্রথম পৃষ্ঠায় একটা বড় কাগজ থাকে। এই বড় কাগজে এই লেআউটটা দেখাইতে হয়। আমি এই কাগজটা একটা জিনিসটা দেখাচ্ছি। এই যে মনে করেন এইখানে দেখেন পার্লামেন্টকে আলাদা রাখবেন, কারণ এটা তো এর মধ্যে বিরোধী দলীয় নেতাও আছে। এরা ওই পার্লামেন্ট আইন কানুন করবে, এই আইন যেটা সেটা প্রেসিডেন্টের স্বাক্ষর হওয়ার পরে এটার উপরে কার্যকরী হবে। কারোর আন্ডারে না, আর এর আন্ডারেও কিন্তু কেউ নাই, একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস। কারোর আন্ডারে না, আবার এর আন্ডারেও কেউ নাই, এরকমভাবে আলাদা করে রাখতে হবে। প্রেসিডেন্টের সচিবালয়, প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট, এটা সচিব থাকবে। তার আন্ডারে দেখেন জুডিশিয়ারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে ডিফেন্স ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারপরে ইলেকশন কমিশনার, তারপরে অডিট। এই কয়টা জিনিস প্রেসিডেন্টের আন্ডারে দিলে প্রেসিডেন্ট যদি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় তাইলে উনি স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং প্রধানমন্ত্রীর হুকুমে চলবে না। তখন কোনো বিপ্লব হইলে এই এত মানুষ মরতে হবে না। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা এবং সংসদকে সাথে সাথে আউট করে দিবে। 5 জন মরলেই দেখা যাবে প্রেসিডেন্ট সাথে সাথে প্রাইম মিনিস্টার এবং সংসদ বাতিল করে দিছে, যদি এইগুলা প্রেসিডেন্টের আন্ডারে থাকে এবং প্রেসিডেন্ট যদি সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয়। এটা অবশ্যই করা দরকার আমাদের। এখন প্রেসিডেন্টের আন্ডারে আর কি আছে? প্রাইম মিনিস্টার আছে। এই প্রাইম মিনিস্টারের আন্ডারে থাকবে বিভিন্ন মিনিস্ট্রি, এই যে এডুকেশন মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, এগ্রিকালচারাল মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, প্ল্যানিং মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয়, এইগুলা প্রাইম মিনিস্টারের আন্ডারে। এখন এটা তো আমি একটা আউটলাইন দেখাইছি। এই আউটলাইনটার পরে আবার প্রেসিডেন্টের নির্বাচন কেমন করে হবে, প্রেসিডেন্টের বেতন ভাতা কী হবে, প্রেসিডেন্টের কাজ কী হবে, প্রেসিডেন্টের অব্যাহতি কীরকম হবে, এগুলো আবার ওই পিছনের কাগজে লিখতে হবে। ওইটাই হলো আইন হিসাবে লিখতে হবে, কিংবা ছোট ছোট করে লিখতে হবে, যে সংক্ষিপ্ত লেখা এগুলা। তারপরে সচিবের কাজ কী, সচিবের নিয়োগ কীভাবে হবে, সচিবের আন্ডারে কোন কোন স্টাফ থাকবে, সচিব কী কাজ করবে। তারপরে প্রত্যেকটা যে ডিফেন্স মিনিস্টার, আর্মি, নেভি, এয়ারফোর্স, এর আন্ডারে আরও ভাগ আসবে। তখন আর্মি, নেভি, এয়ারফোর্স আসবে, আর্মির আবার এয়ারফোর্সের স্কোয়াড্রনগুলো আসবে। প্রত্যেকের আবার নিজস্ব অর্গানোগ্রাম তৈরি করতে হয়, এটা এদের নিজের দায়িত্ব। এই মনে করেন এডুকেশন কমিশনার কিংবা জুডিশিয়ারি, এদের আবার নিজস্ব অর্গানোগ্রাম থাকবে এবং এটা এই ডিপার্টমেন্টের যে হেড উনি এটা নিজের থেকে বানাবে। এটা 1-2 বছরের কাজ নয়, উনি আস্তে আস্তে হয়তো 4-5 বছর ধরে বানাবে অর্গানোগ্রাম। অডিটেরও অর্গানোগ্রাম থাকবে।
যে কোন কোন 8টা ব্রাঞ্চ থাকলো এদের, একটা ব্রাঞ্চকে একটা দায়িত্ব দেওয়া হলো, একটা দায়িত্ব ওই ব্রাঞ্চের আবার বিভিন্ন রকমের যে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে, প্রমোশন কেমন হবে, এটা এর ভিতরে বিস্তারিত আসবে। এবং এই বিস্তারিত যে অর্গানোগ্রাম এইটা তৈরি করার দায়িত্ব হলো এই মিনিস্টারদের এবং সচিবদের। আর এইটা ব্রড আউটলাইনটা বানাই দিতে হবে হলো সংগঠনের সংবিধান বা কনস্টিটিউশনের মধ্যে, সংগঠনের মধ্যে, ন্যাশনাল সংগঠনের মধ্যে এই ব্রড আউটলাইনটা বানায় সারিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর কাজ কী, নির্বাচন কীভাবে হবে, কাজ কী হবে, অব্যাহতি কীভাবে হবে, এবং প্রধানমন্ত্রী যে এই মিনিস্টারগুলো দিবেন এই মিনিস্টারের নিয়োগ কীরকম হবে, যোগ্যতা কী হবে এটাও লেখা যেতে পারে, কাজ কী হবে, বেতন কী হবে, অন্যান্য সুবিধাদি কী সে পাবে, এবং অব্যাহতি কীভাবে হবে, এইগুলো লেখা থাকবে। ফাইন্যান্স মিনিস্টার, সে নিয়োগ কীভাবে করতে হবে, কাজ কী হবে, বেতন ভাতা দিয়ে সুবিধা দিয়ে কীরকম পাবে, অব্যাহতি কীভাবে, এইগুলো এটাও লিখতে হবে। এরকম প্রত্যেকটার আউটলাইন এই টপ অর্গানাইজেশনটা লিখে বানাই দিতে হবে হলো আমাদের ন্যাশনাল লেভেলে। এটার মধ্যে আরও অর্গানোগ্রামে আরও অনেক কিছু আছে, বাংলাদেশ কী, বাঙালি জাতি কী, বাঙালি জাতি হইতে গেলে কী কী কোয়ালিটি লাগে, ওগুলো অনেক কিছু আইন হিসাবেও আসতেছে। আবার এই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইতে আমি এটা দেখাইলাম যে অর্গানোগ্রামটাও এইভাবে দেখাই দিতে হবে, এবং স্পষ্টভাবে দেখাই দিলে এই ক্লিয়ার পিকচার থাকলে হবে কি মানুষের মধ্যে আর সন্দেহ থাকে না। আচ্ছা, এটা পিক্টোরিয়াল হওয়ার কারণে সন্দেহ থাকবে না। সংবিধানে আরও অনেক কিছু আছে, বাঙালি জাতি কী, বাঙালি দেশ কী, দেশের বর্ডার কোন কীরকম, এই দেশের জাতীয়তা কীরকম হবে, এই দেশের মানুষের অধিকার, বিভিন্ন রকমের জিনিস সংবিধান আছে, ওগুলো থাকবে। তবে গভর্নমেন্টের ফর্মটা এরকম পিক্টোরিয়ালি দেখাই দিলে কারোর আর কোনো সন্দেহ থাকবে না। শুধু এইটাই না, প্রেসিডেন্টের সচিবালয়ে বিল্ডিং তৈরি করতে হবে, এবং ওখানে সচিব নিয়োগ দিতে হবে, সচিবের স্টাফ নিয়োগ দিতে হবে। স্টাফ কীরকম হবে সেটা সচিবে অর্গানাইজেশন তৈরি করবে, এবং সেই অনুযায়ী তাকে স্টাফ দিতে হবে। এবং সচিব ফাংশনিং করবে, প্রেসিডেন্ট ফাংশনিং করবে, সচিব ফাংশনিং করবে, এবং এই যে জুডিশিয়ারি, ডিফেন্স, ইলেকশন কমিশনার এদেরকে সাথে অ্যাক্ট করবে। এই অ্যাক্টিভিটির পরে আস্তে আস্তে যখন দেখা গেল মেশিন চালু হয়ে গেছে, তারপরে পার্লামেন্ট নির্বাচন দেওয়া যেতে পারে। ওই পার্লামেন্ট নির্বাচন দেওয়ার পরে কী হবে, পার্লামেন্ট নির্বাচন দেওয়ার পরে এই পার্লামেন্ট ভরবে, প্রধানমন্ত্রী আসবে, বাকি মন্ত্রণালয়গুলোতে লোক আসবে। এরা নির্বাচিত না, এরা প্রেসিডেন্ট নিয়োগ দিবে, প্রেসিডেন্ট এদেরকে নিয়োগ দিবে। এছাড়াও এই জুডিশিয়ারি স্বাধীন করা হয়েছে, স্বাধীন করার পরেও এমন কোনো ফাঁক ফুকা আছে যার ফলে এরা প্রধানমন্ত্রীর খপ্পর থেকে ছাড়া পায় নাই। প্রধানমন্ত্রী এদেরকে খুব নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রণটা যেন না করতে পারে এই জন্য এটার ব্যবস্থা করতে হবে, এবং এমনভাবে আইন পাশ করতে হবে যেন কোনো কালা কানুন পাশ হলে এরা এই এখান থেকে যেন ক্যান্সেল করে দিতে পারে, যে না এই আইনে বিচার হবে না, আইন ঠিক নাই, এবং প্রেসিডেন্টের মাধ্যমে আইনকে ক্যান্সেল করে দিতে পারে। এইগুলো প্রেসিডেন্ট দ্বারা সিলেক্টেড লোক হবে, আর এরা নির্বাচিত লোক। আচ্ছা, বিস্তারিত কেমন হবে এই অর্গানোগ্রামটা, এটা যারা এটা করবে এক্সপার্টিস এরা খুব ভালো জানে। তবে পিক্টোরিয়াল ফর্মটা থাকতে হবে মানুষের কাছে। প্রেসিডেন্ট অবশ্যই নির্বাচিত হইতে হবে, এবং প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, এই আইন করতে হবে। প্রেসিডেন্ট তো আসলে নির্বাহী কোনো ক্ষমতা নাই, শুধু এই যে প্রেসিডেন্টের যে সেক্রেটারি, সচিব কিন্তু বিচারপতির চাইতে বড় না। এখানে নিচে দেখানো হয়েছে, এটাকে নিচে দেখানো হয় না, এই জন্য প্রেসিডেন্টের নিচে হইতেছে বিচারপতি, প্রেসিডেন্টের নিচে হইতেছে সেনাপতি, প্রেসিডেন্টের নিচে ইলেকশন কমিশনার। একে সাইডে রাখা হয়েছে কেন, যে এ প্রেসিডেন্টের এইড হিসাবে কাজ করে, প্রেসিডেন্টের অফিস এটা, এই জন্য এটাকে সাইডে। এর সেক্রেটারি কিন্তু এদের উপরে মাতব্বরি ফেলাইতে পারবে না। এর সেক্রেটারি এই বিচারপতির নিচে থাকবে, ইলেকশন কমিশনের
থেকে তার পজিশন নিচে, এই সচিব প্রেসিডেন্টের অফিস হিসাবে কাজ করে। আচ্ছা, যাই হোক, যারা অর্গানাইগ্রাম তৈরি করে MBA কোয়ালিফাইড, এরা খুব ভালো জানে, এটা খুব ভালোভাবে করে দিতে হবে। এছাড়াও অন্যান্য যে আইন আছে সংবিধানে, ওগুলা তো আরও আপডেট করতেই হবে। এইটা করার পরে আরও কিছু আইন আছে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। যদি সে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে, এই আইনও যদি পার্লামেন্টে উত্থাপিত হয়, পার্লামেন্ট অটোমেটিক্যালি বাতিল হইয়া যাইবে। এই ধরনের আইন করে দিতে হবে যে এই প্রস্তাব যদি উত্থাপন করে কেউ, সাথে সাথে অটোমেটিক্যালি পার্লামেন্ট দুষ্ট হইয়াছে হিসাবে গণ্য করিয়া অটোমেটিক্যালি পার্লামেন্ট বাতিল হয়ে যাবে। পার্লামেন্ট পক্ষপাত দুষ্ট হইয়াছে বিবেচনাপূর্বক পার্লামেন্ট সাথে সাথে ওই আইন উত্থাপন করলে ওইটা বাতিল হয়ে যাবে। তবে সাথে সাথে যদি সবাই বলে যে না না না, ওরা তো আবার হা আবার না বলে, আইন উত্থাপন করলো সাথে সাথে সবাই বলো না না না, তাহলে বুঝতে পারে যে ফাজলামি করে একটা আইন নিয়ে আসছে পার্লামেন্ট বাতিল করার জন্য, তাইলে আর হবে না। কিন্তু আইন উত্থাপন হলো, সবাই বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধানমন্ত্রী 15 বছর থাকবে, 20 বছর থাকবে, অনন্তকাল থাকবে, তখন বুঝতে হবে যে পার্লামেন্ট পক্ষপাত দুষ্ট হইয়া অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। আচ্ছা, এবং রাষ্ট্রপতি সামরিক বাহিনী আছে, সামরিক বাহিনী দিয়া তত্ত্বাবধায়ক সরকার, এখানে একটা তত্ত্বাবধায়ক সরকার হেল্ড ইন অ্যাভিয়েন্সও রাখা যায় প্রেসিডেন্টের নিচে। এখানে প্রেসিডেন্টের নিচে এখানে আর একটা লাইন করা যায়, তত্ত্বাবধায়ক সরকার লিখতে হবে যখন প্রয়োজন, মানে রাষ্ট্রপতি ইচ্ছা করলে তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে যখন প্রয়োজন। নির্বাচিত রাষ্ট্রপতি হলে অনেক কিছু করা যায়। আচ্ছা, যাই হোক, মোটামুটি কথা, সংবিধানে এমনভাবে করতে হবে যেন এই দ্বিতীয়বার 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হতে পারে। এই যে এখন দেখেন 15 বছর ধরে ছিলেন শেখ হাসিনা, ইন্সপেক্টর লেভেল থেকে শুরু করে গত 15 বছরে যত ইন্সপেক্টর ভর্তি হয়েছে সব তারা বলে ভর্তি হয়েছে। এবং গত 15 বছরে যাদের প্রমোশন হয়েছে তারা বলে হয়েছে। তার মানে কি, পুরা 100% পুলিশ এখন হয় তার আমলে নিয়োগপ্রাপ্ত অথবা তার আমলে পদোন্নতিপ্রাপ্ত, পুরোটাই তার বাহিনী হয়ে গেছে। এই জন্য 15 বছরে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না, খুব বেশি হলে 10 বছর। এবং 10 বছর মানে কি, আবার 5 বছর বা পরে আবার 5 বছরের জন্য আসবে তা না, 10 বছরের পরে সে আজীবনের জন্য নির্বাচনের জন্য বাতিল হয়ে যাবে, আর কোনো দিন সে আসতে পারবে না। এইভাবে আইন করতে হবে। আর পুলিশও একটু সংশোধন করার দরকার আছে, ইন্সপেক্টর লেভেলটা রাখা ঠিক না। এটা ব্রিটিশ আমলে রাখছিল, ইংরেজ সাহেবরা বাংলায় কথা বলতে পারতো না, এই জন্য ইন্সপেক্টর লেভেলে একটা লোক ছিল। ইন্সপেক্টর থাকাটা অবশ্যই একদম ঠিক না। ইন্সপেক্টরদের কোনো দায়িত্বশীল না এরা। সরাসরি একজন BCS পাস করে সরাসরি SI হিসাবে যোগ দিবে। SI, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, তারপরে ASP, DSP, SP, DIG, IG, এইভাবে হবে সরাসরি। যারা নাকি এখন ইন্সপেক্টর আছে এদেরকে একটা BCS, সহজ BCS পরীক্ষা নিয়ে সবাই একবারে BCS অফিসার করে দিতে হবে। আর যদি দেখা গেল যে একরে অগা, কোনো অবস্থাতে একরে সোজা পরীক্ষা নেওয়ার পরেও পাস করতে পারতেছে না, এইগুলারে ওয়ারেন্ট অফিসার বানিয়ে দিতে হবে। একটা লেভেল হইতেছে ওয়ারেন্ট অফিসার, 8ম শ্রেণী পাস থেকে শুরু, ওই ইন্টারমিডিয়েট পাস চলবে না। অষ্টম শ্রেণী হলে কথা শুনবে, গরিব 8ম শ্রেণীর 5ম শ্রেণী হলেও আরও ভালো হয়। অতিরিক্ত শিক্ষিত লোক সৈনিক পদে ভর্তি করা ঠিক না। ওর যতটুক জানার দরকার অতটুক জানবে, তাহলে কথা শুনবে, নাহলে কথা শুনে না। আচ্ছা, যাই হোক, ওটা সরকার জানে। একটা হলো সৈনিক পদে ভর্তি হবে বা কনস্টেবল পদে ভর্তি হবে, সে লান্স কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, জুনিয়র অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এই পর্যন্ত হয়ে তার চাকরি শেষ। মাস্টার ওয়ারেন্ট অফিসার, তাহলে কয়টা প্রমোশন? ওয়ারেন্ট অফিসারের 3টা, হাবিলদার, কর্পোরাল, ল্যান্স কর্পোরাল, 7টা পোস্ট যথেষ্ট। আর একটা লেভেল কি, 2 এন্ট্রি। আর একটা এন্ট্রি কি, BCS পাস করে SI, তারপরে হইতেছে সাব ইন্সপেক্টর,
এএসপি, এসপি, ডিআইজি, আইজি, এইভাবে। ওই যে এসআই তখন ওই সেকেন্ড লেফটেন্যান্ট লেভেলে বেতন টেতন সব কিছু পাবে। তাহলে ওই আর্মির সাথে ম্যাচিং হয়ে যাবে। এখন তো আর্মির সাথে ম্যাচ করতে পারে না। এসপি সাহেব কদিন পরে দেখা গেল যে র্যাঙ্ক পড়ছে, প্রথমে লেফটেন্যান্ট কর্নেলের র্যাঙ্ক পড়ে, কদিন পরে দেখা গেল তারা আবার আর ছিদ্র করে ফুল কর্নেলের র্যাঙ্ক পড়তেছে। একই পদে উনি 2 র্যাঙ্ক পড়া। কারণ তো অতগুলা আর্মিতে যতগুলা পজিশন, অতগুলো পজিশন তো তার নাই, একই জায়গায় ছিদ্র করে করে বানায় আর কি। এসআই থেকে ওই 3 পয়েন্ট এন্ট্রি পুলিশ এটা ঠিক না। এই ইন্সপেক্টর এটা আলাদা একটা জাত, এটা আলাদা একটা মানে উদ্ভট জিনিস। যদি সে একজন বিসিএস অফিসার যদি এসআই হয়, তাইলে সে ঘুষ খাবে না। কারণ সে জানে যে ঘুষ খেলে বদনাম হয়ে যাবে, রেকর্ড খারাপ হয়ে যাবে, এবং সে আর আইজি পর্যন্ত যাইতে পারবে না। সে তখন নিজেকে টপ ক্লাসে উন্নত মানের লোক মনে করবে, এবং ঘুষ খাইতে তার লজ্জা লাগবে। এখানে অনেক আছে বেনজিরের মধ্যে আইজি হয়েও ঘুষ খায়। অবশ্য সে ঘুষ খায় নাই মনে হয়, সে ঘুষটা খাইছে হলো ডাইরেক্ট খায় নাই, সে শেয়ার পাইছে আর কি, মানে পার্সেন্টেজ গেছে তার কাছে। তা এই পার্সেন্টেজ আরও অনেকের কাছে গেছে, যারা ধরা খাই যাব, ধরা খাওয়ার ভয়ে তারা সামলাইছে। কারণ বেনজির ধরা খাইলে আরও অনেকে ধরা খাই যেত, এই জন্য সামলাইছে। তো যাই হোক, ঘুষ বন্ধ হয়ে যাবে অনেকটা যদি নাকি 2 পয়েন্ট এন্ট্রি হয়। একটা হলো কনস্টেবল পদে এন্ট্রি, আর একটা হলো এসআই পদে বিসিএস অফিসার এন্ট্রি, এবং সেই বিসিএস অফিসার এসআই পদে ঢুকবে, আইজি পদে বেরোবে, ভালো চাকরি করলে আইজি পদে বেরোবে। এটাও সংশোধন করা উচিত। যাই হোক, অনেক কিছু আলোচনা করলাম। এর মধ্যে দেখা গেল আয়না ঘরের লোকজনদেরকে ছাড়িয়ে দিছে, এটা খুব ভালো কাজ করছে। গুম এবং গুম করে খুন করে ফেলছে অনেকরে, আর কিছু লোকরে আবার গুম করে আয়না ঘরে আটকা রাখছিল। এটা সরকার খুব ভালো কাজ করছে। খুনটা তো অন্তত করে নাই, এই ক্ষেত্রে খুন করে নাই, না করে আয়না ঘরে আটকা রাখছে। এইটা আর্মির যারা ছিল তারা এটা যাই কাজ করছে, মানে অন্তত খুনের হাত থেকে বাঁচাইছে। সাধারণ লোক হইলে হয়তো গুম করলো, 2-3 মাস আটকায় রেখে দেখলো যে না আর কোনো অসুবিধা নেই, খুন করে ফেলাই দিল, এটা হইতে পারত, কিন্তু সেটা হয় নাই। আর্মির কাজই অন্যরকম। আর্মি অনেকদেরকে অন্তত বাঁচায় রাখছে, 10-12 বছর আয়না ঘরে আটকায় রাখছে, ফ্রি খাওয়াইছে, টাকা দিছে, কিন্তু মারে নাই। যাই হোক, তারা মুক্তি পাইছে ইনশাল্লাহ। আর একটা জিনিস কি, আর্মির প্রমোশনে বাইরের লোককে ইন্টারফেয়ার করতে দেওয়া যাবে না। আর্মি খুব সিনসিয়ার, আর্মি খুব লয়াল হয়। এই যে আপনি মনে করেন ইন্সপেক্টরের লোক নেবেন, আপনি ইচ্ছা করলে বলতে পারেন যে সব ছাত্রলীগের ছাড়া কেউ ইন্সপেক্টর হইতেই পারবে না, এসআই হইতেই পারবে না। হ্যাঁ, দেখা গেল যে সব পুরানো ছাত্রলীগের লোক এসআইতে ভর্তি হইতেছে। বিসিএসে একটু অসুবিধা, কারণ এর মধ্যে অনেক পরীক্ষা টরীক্ষা আছে। ছাত্রলীগ ছাড়াও কিছু কিছু অন্য লোক ঢুকে যেতে পারে, এটা বিসিএসের ক্ষেত্রে হবে। কিন্তু ইন্সপেক্টরের ক্ষেত্রে অতটা অসুবিধা নাই, আপনি ইচ্ছা করলেই আপনি নিজস্ব লোক ভর্তি করতে পারেন। ছাত্রলীগ উদাহরণ দিলাম, ছাত্র দলও হইতে পারে, মনে করেন ছাত্র দল ভর্তি করলেন সব। কিন্তু বিসিএসে সব পারবেন না, কারণ এখানে পরীক্ষার ব্যাপার আছে। কিন্তু আর্মিতে একদম পারা যাবে না, কারণ আর্মিতে আইএসএসবি আছে। আইএসএসবিতে হয় কি, এত জায়গায় পরীক্ষা হয়, 4 দিন যায় থেকে পরীক্ষা দিতে হয়, এবং পরীক্ষাটা এত জায়গায় যে এত লোকরে কোঅর্ডিনেট করে একটা ছেলেরে ভর্তি করা সম্ভব হয় না। অনেকগুলা জায়গায় আপনি ধরা, সব জায়গায় যদি পাশ করে আসতে পারেন তাইলে আর্মিতে ভর্তি হওয়া যায়। কোনো জায়গায় আপনি যতই ব্যাকিং করেন না কেন, আপনি 3 জায়গায় ব্যাকিং দিলেন, দেখা গেলো 4র্থ জায়গায় সে ফেল করে গেছে। আর 2 নম্বর হলো, ব্যাকিং দিয়ে আইএসএসবি পাশ করাই দিলেও সে ওই যে 3 বছরের ট্রেনিং হয়, বেসিক ট্রেনিং, ওই বেসিক ট্রেনিং পার হইতে পারবে না, ওখানে যায় আটকায় যাবে, ধরা খায় যাবে এবং আউট হয়ে যাবে। এই জন্য আর্মিতে এন্ট্রি পয়েন্টে কোনো গোলমাল নাই। এন্ট্রি পয়েন্টে কোনো বিশেষ লোক, এমনকি জেনারেল সাহেবও তার নিজের ছেলেরে ঢুকাইতে পারবে না যদি তার যোগ্যতা না থাকে। আর্মির যোগ্যতা মানে কি, এটা বিশেষ ধরনের সাইকোলজি এবং বিশেষ পড়াশোনাও কিন্তু আসল না এখানে। আগে 3rd ডিভিশনের লোকও নিত সেকেন্ড লেফটেন্যান্ট পদে। এখন না নতুন আইন করছে, সব জিপিএ 5 লাগে, অযথা
আর্মিতে কোনো জিপিএ 5-এর দরকার নেই। আইকিউ লেভেল যদি ভালো হয়, ওর জিপিএ 1 হয়ে কোনো জিপিএ না থাকলে কি হয়েছে, আইকিউ ভালো থাকলে ও আর্মির পড়াশোনা করে দেখা গেল খুব ভালো হয়ে যাবে। জিপিএ মিপিএ আর্মিতে দরকার নেই। এখন করছে জিপিএ করছে এই জন্য যাতে নাকি কম সংখ্যক ছেলে পরীক্ষা দেয় এবং ওদের কম খাতা দেখতে হয়, একটু আরাম করার জন্য করছে, নাহলে লাখ লাখ লোক পরীক্ষা দিত আর কি। ফাঁকিবাজি করার জন্য ওই জিপিএ সিস্টেম করছে। আসলে আর্মিতে ওই সিস্টেম দরকার নেই। যে কোনো ছেলেরে আপনি আইকিউ লেভেল সে ঠিক থাকলে সে আর্মিতে পড়াশোনা করে পাশ করতে পারবে। আইকিউ তো চেক করা হয় আর্মিতে ঢোকার সময়, ঢুকায় অসুবিধা নেই। আর্মিতে গোলমাল করে ফেলে, পলিটিসাইজ করে ফেলে হায়ার প্রমোশনে সেকেন্ড লেফটেন্যান্ট টু লেফটেন্যান্ট টাইম হয়ে যায়, শুধু ম্যাপ রিডিং পাস থাকলেই হয়। লেফটেন্যান্ট টু ক্যাপ্টেন টাইম থাকলেই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ক্যাপ্টেন থেকে মেজর পরীক্ষা দিতে হয় একটা, ওই পরীক্ষা পাশ করলে মেজর হয়ে যায়। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল মোটামুটি আর্মির মধ্যেই এটার বোর্ড টোর্ড হয়। ফুল কর্নেল অভাব এইখানে এই পলিটিক্যাল প্রাইম মিনিস্টার এটাকে বোর্ড টোর্ড প্রাইম মিনিস্টার কন্ট্রোল করে। আর প্রাইম মিনিস্টার যদি এটাকে কন্ট্রোল করে তাইলে সে পলিটিক্যাল কন্ট্রোলটা হবে পলিটিক্যাল, কারণ উনি তো পলিটিক্যাল লোক। এই কন্ট্রোল বন্ধ করতে হবে। আর্মিতে এরা সিনসিয়ার, এদেরকে এবং সিনসিয়ার হোক আর না হোক কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় যায় আপনার মানুষের উপরে বিশ্বাস করতেই হবে। সারা জায়গায় টাইটলি চেক রাখতে পারবেন না, কোনো না কোনো জায়গায় মানুষের উপরে যায় বিশ্বাস করতেই হবে। তাই আর্মিতে বিশ্বাস করেন, বিশ্বাস করার উপযুক্ত তারা। এবং প্রমোশনটা আর্মির প্রমোশন আর্মির হাতে ছেড়ে দিতে হবে। আর সেনাবাহিনী প্রধান সিনিয়র মোস্ট 2-3 জনের মধ্যে থেকে প্রেসিডেন্ট হয়তো সিলেক্ট করতে পারে, কিংবা সরাসরি বলে দিতে পারে সিনিয়র মোস্ট সবসময় জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হবে। 3 জন লেফটেন্যান্ট জেনারেল আছে তো বাংলাদেশে, 3 জনের 1 জন হয়। সে প্রেসিডেন্টও সিলেক্ট করতে পারে, কিংবা বলতে পারে যে সিনিয়র মোস্ট যে আছে তারা দিয়ে দিলাম। ওইটা সেনাপ্রধানের ক্ষেত্রে শুধু, বাকি সমস্ত ক্ষেত্রে এই প্রমোশনটা আর্মির প্রমোশন আর্মির বোর্ডের কাছে ছেড়ে দেওয়া উচিত। এর মধ্যে পলিটিক্যাল ইন্টারফারেন্স বন্ধ করে দেওয়া উচিত। পলিটিক্যাল ইন্টারফারেন্স চলবে না, এটা আর্মিকে ঠিক রাখার জন্য। অন্য ক্ষেত্রে চলে, কারণ একজন প্রধানমন্ত্রী তার হোম মিনিস্ট্রি চালাইতে হবে, সে পুলিশের মধ্যে কিছু পলিটিসাইজ করলে কোনো অসুবিধা নাই, সচিবদের মধ্যে পলিটিসাইজ করলে অসুবিধা নাই। কিন্তু আর্মিকে ঠিক রাখতে হবে, নিরপেক্ষ রাখতে হবে। প্রেসিডেন্টের আন্ডারে কাজ করতেছে, নিরপেক্ষ রাখার জন্য এর মধ্যে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স চলবে না। এবং এই পলিটিক্যাল ইন্টারফারেন্স যেন না চলে, এই জন্য প্রমোশনের ক্ষেত্রে বা পোস্টিংয়ের ক্ষেত্রে কেউ যেন ইন্টারফেয়ার না করতে পারে, তার আইন করে দিতে হবে। বাইরের দেশে আর্মি অফিসাররা এমন শক্ত যে পলিটিশিয়ানদের ইন্টারফেয়ার করতে দেয় না। আমাদের দেশের মানুষের মধ্যে ওই আত্মবিশ্বাসটা নাই। আমাদের দেশের জেনারেল প্রধানমন্ত্রী বলবে না যে আপনি এই ব্যাপারে আপনার কথা বলা ঠিক না। পাকিস্তানের যে প্রধান সেনাপ্রধান বলে দিবে যে স্যার আমি মিনিস্টার সাহেব আপনার তো এটা কাজ না। অনেক ক্ষেত্রে ইন্ডিয়ান সেনাপ্রধানও বলবে। কিন্তু বাংলাদেশে হয় কি, এমনভাবে আমাদের দেশের লয়ালিটিটা এত বেশি না যে একজন সেনাপ্রধানের স্ট্যান্ড নিল তার পিছনে যে মানুষ সাপোর্ট দিবে সেরকম না। বিভিন্ন রকমের কারণ আছে যার ফলে তিনি স্ট্যান্ড নিতে পারে না। যার ফলে এইটা কী করতে হবে, আইন করে বন্ধ করে দিতে হবে যেন কোনো ইন্টারফেয়ার না করা হয়। আর্মির প্রমোশনে ইন্টারফেয়ার করা যাবে না। তো এইসব বিষয়, মূল বিষয় হলো সংবিধান ঠিক তো বিজয় সুরক্ষিত থাকবে। এবং সংবিধান ঠিক না করে ইউনূস সাহেবরে যেতে দেওয়া যাবে না। আল্লাহ হাফিজ।